জাহাজ থেকে বাড়ি এসেছি প্রায় 1 মাস হয়ে গেল। 1 মাস ছুটি কাটানোর পর তাই সপরিবারে আমাকে তুলতে এসেছে আরামবাগ স্টেশনে। কি করব, পুরুষ মানুষ হয়ে জন্মেছি, আবার জাহাজে ফিরতে হবে। তাই হেলে দুলে ট্রেনে চেপে চলে গেলাম হাওড়া স্টেশন। 9 মাসের সমস্ত সরঞ্জাম, ট্রলি ব্যাগ, নিজের পার্সোনাল ইকুইপমেন্ট নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম এসি বাসে চড়ে। কি করব, মনটা একটু খারাপ লাগে, যাবার সময় মন ভীষণ খারাপ হয়ে যায়। আর এই কলকাতাকে শেষবারের মতন বিদায় জানিয়ে চারিদিকের এই কলকাতার পরিবেশ দেখতে দেখতে এয়ারপোর্ট চলে এলাম। তারপর যাবতীয় ডকুমেন্টস বের করে এয়ারপোর্টে এন্ট্রি করে নিলাম। আমার ফ্লাইট ছিল কলকাতা টু আহমেদাবাদ টু দুবাই। তো ফ্লাইটের জার্নিটা অনেকটা লং ডিস্টেন্স হয়ে গেল। একবারে ডাইরেক্ট ফ্লাইট হলে খুব ভালো হতো। তারপর বোর্ডিং পাস নিয়ে গুটি গুটি পায়ে চলে গেলাম 22 নম্বর গেটের সামনে। 22 নম্বর গেটেই আমাদের বোর্ডিং শুরু হবে। তারপর কি 22 নম্বর গেটের সামনে যে চুপচাপ বসলাম আর মনটা খারাপ লাগছে। তারপর বাড়িতে ফোন করলাম, নিজের গার্লফ্রেন্ডকে ফোন করলাম। ফোন করতে করতে কখন যে টাইম হয়ে গেল নিজেই বুঝতে পারলাম না। তারপর শুরু হয়ে গেল আমাদের বোর্ডিং। তো বোর্ডিং শেষ করতে করতে এবার রওনা দিলাম ফ্লাইটের উদ্দেশ্যে। বোর্ডিং পাস হাতে পাওয়া সত্ত্বেও আমি বুঝে নিয়েছি আমার তো উইন্ডো সিট পড়েছে। বোঝার কারণ আমি ইন্ডিগোতে অনেকবার ফ্লাই করেছি, সেই জন্য বুঝে নিয়েছি যে আমার উইন্ডোতে সিট পড়েছে। তারপর কি গুটি গুটি পায়ে চলে গেলাম আমার নিজের সিটটা দখল করতে। আমি সিট দখল করলাম, দেখলাম আমার পাশে কেউ বসেনি, আমি শুধু একাই। আমার তো বেশ ভালোই মজা লাগছে, জানলার ধারে সিট পেয়েছি। আর জানলার ধারে বসতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে। তার উপর আবার আমার সিট পড়েছে এমার্জেন্সি এক্সিটের ওপর। আমাকে এয়ার হোস্টেস জিজ্ঞাসা করলো, তুমি তো গেটটা খুলতে পারবে? আরে বললাম, ম্যাডাম আমি জাহাজে চাকরি করি, আমি গেট খুলতে পারবো না? সব পারবো খুলতে। তারপর আমার নিজের সিট বেল্ট লাগিয়ে নিলাম। তারপর একটা লাইট ঠুকে দিয়ে নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে, চলো এরপর ফ্লাইট ছাড়বে। তাই শেষবারের মতন কলকাতাকে টাটা বলে ফ্লাইটের ইঞ্জিন স্টার্ট হলো আর ফ্লাইটের লাইটও বন্ধ হয়ে গেল কেবিনের। আর কি, এবার তো টেক অফ করবে। আর টেক অফের সময়টা আমার খুব ভালো লাগে, যখন হালকা করে উপরে ওঠে না তখন সেই লাগে। আস্তে আস্তে টেক অফ করলো আর গোটা কলকাতাকে আমি দেখতে পাচ্ছি আকাশের মধ্যিখান দিয়ে। আস্তে আস্তে খুব ভালোই লাগছিল, মনটা খুব খারাপ লাগছিল যে আমি দেখছিলাম আমার বাড়ির ছাদটা কোথায়, বাড়ির ছাদ কোথায়। এই রাতের বেলায় বাড়ির ছাদ আর খুঁজে পেলাম না। একটু অপেক্ষা করার পর আমার পেয়ে গেল বাথরুম তো করবো, তার আগে একটু ভিডিও না করলে হয়। ভিডিওটা করে নিলাম। বাথরুমটা দেখলাম ক্লিনই আছে, সেরকম কেউ ইউজ করেনি এখনো পর্যন্ত। একটু আগে টেক অফ করলো তাই বাথরুম এত ক্লিন। বাথরুম সেরে আসার পর লম্বা একটা ঘুম দিয়ে দিলাম। আমি যে লাইনে জব করি আমি মাঝ আকাশেতেও ঘুমাতে পারবো এবং মাঝ সমুদ্রেতেও ঘুমাতে পারবো। তারপর কি জাহাজ ল্যান্ড করে নিল আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। খুব ভালো লাগলো জার্নিটা, ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেল এই জার্নিটা। এখন অনেকটা পথ বাকি, আমাকে আবার আহমেদাবাদ থেকে ফ্লাইট চেঞ্জ করে আবার যেতে হবে দুবাই। আহমেদাবাদে তো নেমে তো গেলাম, কিন্তু বাস কই? বাস তো ভর্তি হয়ে গেল, ফ্লাইটে এত লোক, কী করবো? তখন আমার বাস আর এলো না। তারপর হঠাৎ করে দেখলাম একটা বাস এলো, তাড়াতাড়ি করে বাসে উঠে পড়লাম আর জানলার ধার নিয়ে নিলাম। এরপর আরও ঘুম পাচ্ছে যে এইবারে ফ্লাইটে আমি আচ্ছা করে ঘুমাবো। জানি না ফ্লাইটে জার্নিটা কীরকম হবে, সেই সব চিন্তা করতে করতে বাস আমাদের গন্তব্যে পৌঁছে দিল। তারপর আমি ওখান থেকে নেমে ইন্টারন্যাশনাল টার্মিনালের দিকে রওনা দিলাম। ওই ব্যাগপত্র নিয়ে টানতে টানতে ভীষণ বোরিং লাগছে। কলকাতা থেকে ডাইরেক্ট যদি দুবাইয়ে ফ্লাইট দিত তো ভালো হতো। সবাই পয়সা বাঁচানোর ধান্দা, একে মন খারাপ লাগছে, জানি না পৃথিবীর কোথায় কোথায় যাবো জাহাজ নিয়ে। তার উপর আবার এই ব্যাগপত্র, এই প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্ম, এই টার্মিনাল ওই টার্মিনাল করতে করতে অলমোস্ট পৌঁছে গেলাম আমি ইন্টারন্যাশনাল টার্মিনালে। এবং আমার ইমিগ্রেশন করতে হবে এখান থেকে। এখানে আমার পাসপোর্টে স্ট্যাম্প পড়বে, আর এখানে একটা স্ট্যাম্প পড়বে, আর দুবাইতে একটা স্ট্যাম্প পড়বে। আমি সমস্ত ডকুমেন্টস নিয়ে চলে গেলাম ইমিগ্রেশন হয়ে গেল, ইমিগ্রেশনের স্ট্যাম্পও পেয়ে গেলাম। এইবার চলে গেলাম 4 নম্বর গেটে। 4 নম্বর গেট কোথায় খুঁজবো, একে জিজ্ঞাসা করছি, তাকে জিজ্ঞাসা করছি, সঠিক আর কেউ বলতে পারছে না। অবশেষে 4 নম্বর গেটের দেখা মিলল, ওখান থেকে আমার দুবাইয়ের ফ্লাইট পাওয়া। একা একা জার্নি করতে ভীষণ বোরিং লাগে, সাথে যদি নিজের মনের মানুষটা থাকতো তাহলে খুব ভালো হতো। কিন্তু কিছু করার নেই, একা একা তো জার্নি করতেই হবে না, কারণ কাজটা করতে হবে আমাকে। কারণ নিজেও খুশি হব, আমার পরিবারকেও খুশি করতে পারবো এবং আমার মনের মানুষটাকেও খুশি করতে পারবো। ও বাবা, এবারেও দেখছি আমার জানলার ধারে সিট, আমাকে আর নেয় কে? জানলার ধারে সিট তো পেয়ে গেলাম, এরপর লাগছে আমার খিদে, জানি না কখন খাবার দেবে। ফ্লাইটটা টেক অফ করলে আমি চাই খাবার। এয়ার হোস্টেসকে জিজ্ঞাসা করলাম যে কখন খাবার দেবে, আমাকে বললো একটু ওয়েট করুন স্যার, ফ্লাইট টেক অফ করলেই আপনাকে আপনার খাবার পৌঁছে দেবো। তারপর আমাদের ফ্লাইটের কেবিনের লাইট বন্ধ করে দিল আর আমাদের ফ্লাইট রওনা দেবে দুবাইয়ের উদ্দেশ্যে। আস্তে আস্তে টেক অফের দিকে এগোচ্ছিল। তারপর দেখলাম খানিকটা রানওয়েতে যে দাঁড়িয়ে পড়লো, একটা ফ্লাইট ল্যান্ড করছিল, এই জন্য তার জন্য অপেক্ষা করছিল। এরপর আমাদের সিগন্যাল গ্রিন হলো আর আমাদের ফ্লাইট টেক অফ করলো। একটা রাতে গোটা কলকাতা শহরকে ওপর থেকে দেখলাম, আর কিছুক্ষণ পর সেই রাতেই গোটা আহমেদাবাদ শহরটাকে দেখলাম ওপর থেকে। দেখতে খুব ভালো লাগছিল, আর শহরটা খুব দেখে মনে হয় সাজানো গোছানো, এত লাইট, চোখের দৃষ্টি যেদিকেই যায় শুধু লাইট আর লাইট। আরে স্বাভাবিক না, রাত বলে কথা, লাইট তো দেখতেই পাবো, তাই না? এই চারিদিকের আহমেদাবাদের রাতের দৃশ্য দেখতে দেখতে আমার চোখে নেমে আসছে হালকা করে নিদ্রা। আমি অলমোস্ট নিদ্রাতে আচ্ছন্ন হয়ে গেছি। সেই সময় আমাকে এয়ার হোস্টেস ডাক দিয়ে বলছে, স্যার আপনার খাবার দেখে তো আমার ভীষণ খুশি, কারণ আমার ভীষণ খিদে লেগেছিলো। নিয়ে নিয়েছিলাম ভেজ স্যান্ডউইচ অ্যান্ড জুস। এই জুস আর ভেজ স্যান্ডউইচের কম্বিনেশনটা বেশ ভালোই ছিল। তারপর মুখটা মুছে নিয়ে জাস্ট নিদ্রায় আচ্ছন্ন হব। তারপর নিদ্রায় আচ্ছন্ন হতে না হতেই দেখলাম যে আমি দুবাই এয়ারপোর্টে নেমে গেছি। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে যাওয়ার পর আমাদের সকলকে যেতে হবে দুবাই ইমিগ্রেশনে। ওখানে যে আমাদের ইমিগ্রেশন করতে হবে, কিন্তু ইমিগ্রেশন যেতে গেলে অনেকটা পথ আবার জার্নি করতে হবে। এখানে আবার অটোমেটিক মেট্রোর সিস্টেমটা খুব ভালো।
মেট্রো থেকে নেমে আমি আমার ব্যাগ কালেক্ট করে নিলাম। সেই কলকাতায় ব্যাগ দিয়েছিলাম, একবারে দুবাই পেয়ে গেছিলাম, কারণ আমার সেম ফ্লাইট ছিল, ইন্ডিগো। এয়ারপোর্টের বাইরে বেরোতে না বেরোতেই দেখলাম যে আমার এজেন্ট দাঁড়িয়ে আছে আমার ভেসেলের নাম এবং আমার নাম নিয়ে। আরও দুজন আমার সঙ্গে জয়েন করবে, তারাও ইন্ডিয়ান, তারাও সব আসছে। সারা রাতে জার্নিটা চোখ আর নিতে পারছিল না, তাই নিদ্রাতে আচ্ছন্ন। কিন্তু জাস্ট আমি নিদ্রাতে আচ্ছন্ন হব, তারপরই দেখতে পেলাম সূর্যোদয়, দুবাইয়ের সূর্যোদয়। কালকে সূর্যোদয়টা দেখেছিলাম ইন্ডিয়াতে, আর আজকের সূর্যোদয়টা দেখছি দুবাইতে, দুবাইয়ের আকাশেতে। খুব ভালো লাগছে এই সুন্দর পরিবেশটা দেখতে দেখতে। আমার এটা নিয়ে 3বার দুবাই আসা হলো। আর দুবাইয়ের এই রাস্তাটা আমার মোটামুটি চেনা হয়ে গেছে, কারণ আমি 2-3বার রাস্তা দিয়ে গেছি, তো তাই আমি চিনে গেছি। আর এই রাস্তাটা খুব ভালো লাগে। আর এই জার্নিটা, আমাদের এই কারের জার্নিটা অনেকটাই, প্রায় 1.5 ঘন্টার মতন রাস্তা। আর এখানকার রাস্তা পুরো একদম ঝাঁ চকচকে, একদম গাড়ি 120-140 স্পিডে যাচ্ছে। কয়েক ঘন্টা পথ জার্নি করার পর পেয়ে গেলাম সিগন্যাল। এই প্রথম আমাদের সিগন্যাল পাওয়া দুবাইয়ে। সিগন্যালের পাশেই ইউএই কান্ট্রির ফ্ল্যাগ বাতাসের মধ্যে নিজের মতন উঠছে। তারপর এই পাহাড় ঘেরা পরিবেশ, এই মরুভূমি ঘেরা পরিবেশ দেখতে দেখতে রওনা দিচ্ছিলাম আমাদের নিজেদের গন্তব্যের দিকে। আমি ভেবেছিলাম আমাদের কোম্পানি আজকে হোটেল দেবে, কারণ আমরা এতটা পথ জার্নি করে এসেছি, একটু রেস্টের প্রয়োজন। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত হোটেল পেলাম না, কারণ আমাদের ডাইরেক্ট জয়নিং। তাই কি করব, সমস্ত পোর্ট অফ ইমিগ্রেশন করে আমরা চলে গেলাম ফুজাইরা পোর্টে। ফুজাইরা পোর্ট আসতে না আসতেই আমার পেয়ে গেছিলো খিদে। আমার সাথে যে ছিল তারও পেয়ে গেছিলো খিদে। সারা রাত এতটা জার্নি, ঘুম নেই ঠিক মতন, আর ব্যাগে ছিল বিস্কিট আর কেক। বিস্কিট আর কেক খেয়ে মন ভরবে না। তারপর আমাদের এই সাপ্লাই বোটে করে আমাদেরকে নিয়ে যাবে আমাদের জাহাজে। এই সাপ্লাই বোটে ছিল আমাদের প্রভিশন, মানে আমাদের খাবার দাবার, আমাদের জাহাজের খাবার দাবার, সমস্ত খাবার দাবার। আর আমাদেরকে নিয়ে একসাথে যাব ফুজাইরা অ্যাঙ্কারেজ এরিয়াতে। অ্যাঙ্কারেজ এরিয়া থেকে আমাদের জয়েন হচ্ছে, কারণ পোর্ট থেকে আমাদের জয়েন হচ্ছে না। অ্যাঙ্কারেজ এরিয়া মানে আমাদের জাহাজ ওখানে অ্যাঙ্কারে দাঁড়িয়ে আছে, আর আমাদের এই সাপ্লাই ভ্যাসেলে করে আমাদেরকে যেতে হবে ওইখানে আমাদের জাহাজের পজিশানে। আর এই সাপ্লাই বোটে ছিল আমাদের সমস্ত প্রভিশন, মানে আমাদের জাহাজের খাবার দাবার বা জাহাজে কোনো কিছু ডেক স্টোর, অনেক কিছু আছে, সেগুলো আমাদের এই সাপ্লাই ভেসেলে করে আমাদেরকে ওখানে পৌঁছে দেবে। তার সাথে আমাদের জয়েনিং হবে। অনেকটা পথ জার্নি করার পর আবার এই জলপথে জার্নি, ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, ভালো লাগছিল না। খিদে পেয়েছিল ভীষণ, সেরকম খাবার পাচ্ছিলাম না। বিস্কিট আর কেক খেয়ে কতক্ষণ কাটাবো। আবার বেশ কিছুটা জলপথে জার্নি করার পর আমি আমার দেখতে পেলাম জাহাজকে, কারণ জাহাজের দুই পাশে জাহাজ দাঁড়িয়ে আছে, কারণ জাহাজ বাংকার নিচ্ছে, কারণ জাহাজ চালানোর জন্য যে তেল লাগে সেই তেল নিচ্ছে। তারপর কি আমাদের পাম্পি সাপ গ্যাংওয়ে আমাদের প্রিপেয়ার করছে, আমাদেরকে জাহাজেতে উঠতে হবে। আস্তে আস্তে গ্যাংওয়ে ডাউন করলো আর আমিও অনবোর্ড হয়ে গেলাম। এখন থেকে এটাই আমার বাড়ি, এটাই আমার ঘর।